নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপি কথায়। আজ শোনাবো দেবব্রত নিয়োগী রচিত গল্প যাত্রা শেষে। গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প যাত্রা শেষে। নিত্যানন্দের লম্বা সাদা দাড়ি, মাথা ভর্তি এক রাশ চুল, চুলটা পেছনে টেনে আঁচড়ানো। লোমশ দুটো হাতও সাদা হয়ে গেছে অনেক কাল। নিত্যানন্দের পরনে গেরুয়া রঙের শার্ট আর গেরুয়া প্যান্ট, গায়ে কালো রঙের শাল, শার্টের নিচে মোটা গেঞ্জি। মাঘ মাসের রাত, বাঁ হাতে টর্চ আর ডান হাতে লাঠি। বয়সটা বাড়ছে তরতর করে ম্যালেরিয়া জ্বরের মতো, কিন্তু শরীরটা এখনো সেই তেল মাখানো বাঁশের মতো। লাঠি নিয়ে নিত্যানন্দ মাঝে মাঝে সন্ধে বা রাতে বের হয়। লাঠিটা হাতে থাকলে মনে বল পাওয়া যায়, মনে শক্তি বাড়ে, সঙ্গে সঙ্গে শরীরেরও। লাঠিটাকে রাত বিরেতে ঠুকে ঠুকে খটাং খটাং আওয়াজ করে গাঁয়ের রাস্তায় নেড়ি কুকুর তাড়ানো যায়, সঙ্গে বেড়াল ইঁদুরও। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। সাপের ভয় নেই এখন, ওরা সব সুরসুর করে গর্তে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কলকাতাতে এখন তেমন ঠান্ডা নেই। কলকাতা এখান থেকে কত দূর? বেশ দূর। ট্রেনে 3 ঘন্টা, বাসে 3 ঘন্টা, পায়ে হেঁটে 1 দিন, 2 দিন বা 3 দিন। মনে মনে হেসে ওঠে নিত্যানন্দ। নিত্যানন্দ অনেকটা হেঁটে এসেছে, অনেকটা মেঠো পথ পার হয়ে এবারে পিচের পাকা রাস্তা দিয়ে হেঁটে বাঁশবাগানের পাশ দিয়ে মণ্ডলপাড়ার ভেতর দিয়ে একটু হাঁটলেই সেনপাড়া, যেখানে বসত বাড়ি করেছে নিত্যানন্দ। আকাশের চাঁদ মাঝখানে। যাত্রা শেষ হয়েছে প্রায় একটু আগে। নিত্যানন্দ লাঠিটা দিয়ে খটাং খটাং আওয়াজ করছে, আর টর্চের আলোটা পড়ছে রাস্তার ওপর। একটু দূরে শেয়াল ডেকে উঠল। ডান হাতের লাঠিটা নিত্যানন্দ সার্কাসের জোকারদের মতো মাথার উপর ঘুরিয়ে নিল। যাত্রাটা বড় ভালো। নাম ভূতে বউ। ভূতের বউ মরে গিয়ে পেতনি হলো, এবং পেতনি হয়ে দেখা হলো ভূত স্বামীর সঙ্গে। ব্যাস, দুজনে মিলে নৃত্য করতে করতে গান গাইল, একটার পর একটা ভূত। পেতনিকে বলে, তুই মরেছিস, বেশ করেছিস, এবার নাচবো আয়। মরে গিয়ে সবাই ভূত হয়। নিত্যানন্দও একদিন ভূত হবে। দাদু দিদিমা কাকা কাকিমা সবাই ভূত হয়েছে। তাহলে কে ভূত হয় না? ভূত কেউ হয় না, মিথ্যে কথা, আজগুবি কথা। ভূত মানে অতীত, অতীত কখনো বর্তমান হয় না। ভূত বলে কিছু নেই। ভূত শুধু বানানো, ভয় পাওয়ানো কথা। যুধিষ্ঠির ভূত হননি, তিনি স্বর্গে সুদর্শন চক্রটাকে মাঝে মাঝে শান দিচ্ছেন। এসব ভাবতে ভাবতে নিত্যানন্দ পাকা রাস্তায় উঠে পড়েছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে শেয়ালের ডাক, অল্প অল্প চাঁদের আলো। নিত্যানন্দের টর্চের আলো, লাঠির খটাং খটাং আওয়াজ, আর মাঘ মাসের হিমেল হাওয়া। মাঘের শীতে বাঘ কাঁপে, মোষ কাঁপে, কিন্তু নিত্যানন্দ কাঁপে না। কমলা রঙের মোটা শার্ট, ভেতরে মোটা গেঞ্জি, কালো জবরদস্ত শালে, আর যাই হোক, নিত্যানন্দের কাঁপুনি আসে না। পিচের রাস্তায় একটা ছায়া অল্প অল্প কাঁপছে। ছায়া? ওটা কিসের ছায়া? মানুষের? তা বলে এত ঢ্যাঙা ছায়া? তাহলে কি ভূতের? এবার নিত্যানন্দ কাঁপতে শুরু করলো।
নিত্যানন্দ তাড়াতাড়ি পা চালালো। সামনে জগার বাড়ি। গত বছর ছেলেটা দুর্ঘটনায় মারা গেছে। তাহলে কি জগার ছায়া? নিত্যানন্দ হাঁটছে জোর গতিতে। জগাটা জলে ডুবে মরত না। ভোরবেলা পুকুর পাড়ে এসে জগিং করছিল। হঠাৎই কপালের লেখা বললে কি হবে, পুকুরের ধারে মৃদুমন্দ হাওয়ায় হঠাৎ পা পিছলে পড়ে গেল। ব্যাস, সব চেষ্টাই বৃথা হলো। আর খুঁজে পাওয়া গেল না জগাকে। নিত্যানন্দ হাঁটছে, পেছনে মানুষের পদশব্দ। নিত্যানন্দ হন হন করে হাঁটছে, পেছনের লোকটাও হন হন করে হাঁটছে। পেছনে তাকাতে চেষ্টা করল নিত্যানন্দ, পারল না। গলাটা শুকিয়ে কাঠ। এই ঠান্ডার মধ্যে জল তেষ্টা পাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। নিত্যানন্দ মনে মনে ভাবল, পেছনে জগাই আসছে, লম্বা ছায়া। জগাটা কি লম্বা ছিল? জগাকে কোনোদিন জীবিত অবস্থায় নিত্যানন্দ দেখেনি। মরে যাওয়ার পর জগা যখন সকলের মুখে মুখে, তখন জানল জগা রোজ বিপুল পরিমাণে মিষ্টি খেত। কিন্তু জগা লম্বা না বেঁটে এটা তো জানা নেই। বেশি খাজা গজা খেয়ে জগার হাই সুগার। ডাক্তারের পরামর্শে রোজ মাইলের পর মাইল হাঁটত জগা। নিত্যানন্দ ভাবল দৌড়বে। যেই ভাবা সেই কাজ। নিত্যানন্দ একটু দৌড়লো, পেছনে লোকটাও দৌড়লো। মনে সাহস আনবার চেষ্টা করল নিত্যানন্দ। একটু আস্তে আস্তে হাঁটল। বুড়ো বয়সে বেশি জোরে দৌড়লে যদি হার্ট ফেল করে, তাহলে এই পাকা রাস্তাতে মরে গিয়ে সঙ্গে সঙ্গে ভূত। পেছনে তাকানোর চেষ্টা করল নিত্যানন্দ, কিন্তু ঘাড়টা এত শক্ত লাগছে কেন? ভূতের ঘাড় মটকানোর আগে ঘাড় কি শক্ত হয়ে যায়? তাহলে কি জগা আসছে ঘাড় মটকাবে বলে? নিত্যানন্দের কান্না পাচ্ছে। লাঠি দিয়ে আর যাই হোক, ভূত তাড়ানো যায় না। ভূত ছায়া হয়ে হাওয়ায় হাওয়ায় আসে। কেন যে যাত্রা দেখতে এলো? পই পই করে কেউ বলেছিল এই ঠান্ডায় রাতে আর বেরিও না, যাত্রা দেখার বয়স আর নেই। পিচের রাস্তাটা শেষ হয়ে এসেছে। এবার বাঁদিকে ঘুরেই বাঁশবাগানের পাশ দিয়ে এগোলেই মণ্ডলপাড়া। মণ্ডলপাড়ার ভেতর দিয়ে আর একটু গেলে সেনপাড়া। এই সেনপাড়াতে পৌঁছলেই নিত্যানন্দের বাড়ি। নিত্যানন্দ ভাবল, অলিম্পিকে সোনার মেডেল জয়ী দৌড়বীরদের মতো পৌ পৌ করে দৌড় লাগাবে সে। জগাকে বোকা বানিয়ে দেবে। মরলে এমনিই মরবে, ভূতের হাতে নয়। এমন সময় লোকটা, মানে পেছনে পেছনে যে আসছিল, সে এসে নিত্যানন্দের সামনে দাঁড়ালো। নিত্যানন্দ আঁতকে উঠল, বলল, ওরে ওরে জগা, আমায় মারিস না, তোর বৌদি এখনো বেঁচে। লোকটা হেসে বলল, ও তুই নিত্যানন্দ দা, মানে সেনপাড়ার নিতাই দা? আমি পেছন থেকে ভাবছি তুমি ঘোষপাড়ার বুড়ো ভূত। ঘোষপাড়ার বুড়ো ভূত? সে কি, আমি তো নিত্যানন্দ চট্টরাজ। বুড়ো হয়েছি বটে, তবে এখনো মরিনি, জলজ্জান্ত মানুষ। গোল গোল চোখ করে কথাগুলো বলল নিত্যানন্দ। লোকটা বলল, আমি ভজা। ভজা? চমকে উঠল নিত্যানন্দ। তুই জগার ছোট ভাই? সে তো মরে গেছে অনেক বছর আগে। তুই ভুল করছো নিতাই দা, আমি সাঁপুই পাড়ার ভজা। জগারা কায়স্থ আর ব্রাহ্মণ, আমরাও তো তোমার মতো চট্টরাজ, বলল ভজা। আমরা খাঁটি সর্ষের তেলের মতো খাঁটি, তুই কোথাকার কে জানে, বলল নিত্যানন্দ। যাগে ছাড়ো সব, আমার খুব লজ্জা লাগছে, বলল ভজা। লজ্জা লাগছে? এ কেন? অবাক হলো নিত্যানন্দ। হই যে তোমাকে ভূত ভেবেছি, বিনয়ের সঙ্গে বলল ভজা। লজ্জা করিস না, আমিও তো তোকে ভূত ভেবেছি। ভেবেছি তুই সেই জলে ডোবা জগা। কথাটা বলেই নিত্যানন্দ ভজার গালটা টিপে হাতটা ঝাঁকালো। থুতনিটা নেড়ে দিল কয়েকবার। কি ব্যাপার,
গাল টিপছ, হাতে ঝাঁকুনি দিলে থুতনি নাড়ছ? জিজ্ঞেস করল ভজা। খ্যাক খ্যাক করে হেসে ফেলল নিত্যানন্দ। তুই মরিসনি, ভূতদের গালে মাংস থাকে না, পুরোটাই কঙ্কাল, তাই টিপে দেখলাম মাংস খসে পড়ে কিনা, যাচাই করলাম তুই জগা কিনা। হ্যাঁ, আমি কেন জগা হতে যাব, আমি ভজা। তোমার লাঠির খটাং খটাং আওয়াজ, গায়ে কালো শাল, কমলা রঙের প্যান্ট দেখে ভাবলাম সেই বামুনপাড়ার বুড়োর ভূত, যেটা গত বছর থ্রম্বোসিসে মরে গেল। সেও নাকি লাঠি নিয়ে এ অঞ্চলে ঘুরে বেড়ায়, বলল ভজা। বলিস কি রে, ওই বুড়োটা ঘুরে বেড়ায়? একবার ওটার সঙ্গে আমার জমি নিয়ে মামলা হয়েছিল, এখন যদি মামলায় হেরে যাওয়ার প্রতিশোধ নেয়। নিত্যানন্দ ভয়ে ভয়ে বলল। ভয় কিসের নিতাইদা, আমি তো সঙ্গে আছি, বলল ভজা। বুড়োটা রাত্রির কালে বের হয় কেন রে, ঠান্ডা লাগতে পারে তো। নিত্যানন্দ বলে। ভূতের আবার ঠান্ডা লাগে নাকি? আর তাছাড়া ভূত তো বেরোবেই, চোর ডাকাত বের হয়, ভূতেরাও বের হয়, আমরা বেরোই। কথা বলে ভজা হো হো করে হেসে উঠল। সত্যি বলছিস ভজা, তুই জগানোস তো? ভয় ভয় বলল নিত্যানন্দ। তুমি বারবার একই কথা বলছো নিতাইদা। কথাটা বলেই ভজা নিত্যানন্দকে জড়িয়ে ধরল। এই কি করছিস, কি করছিস? আমি বলছি আমি মরিনি, আমি সেনপাড়ার নিত্যানন্দ, আমি ঘোষপাড়ার বুড়ো নই। তুই খামোকা সন্দেহ করছিস, চেঁচিয়ে উঠল নিত্যানন্দ। ভজার মনে শান্তি এলো, আশ্বস্ত হলো সে। হেসে বলল, বাঁচা গেল, তোমার এ বয়সেও মাংস আছে, খসে খসে পড়ছে না। কঙ্কাল নও তুমি, তুমি ভূত নও। বেশ মজা পেয়েছিস তো? আমি তোকে ভূত ভাবছি না, আর তুই আমাকে ভূত ভাবছিস? প্রশ্ন করল নিত্যানন্দ। নিতাইদা, ভগবান ভূত হয় না কেন? জিজ্ঞেস করে ভজা। বোকা বোকা কথা বলছিস, ভগবান কেন ভূত হবে? এজন্য লেখাপড়ার দরকার। মহাভারতের যুধিষ্ঠির মিথ্যে বলেননি, শ্রীকৃষ্ণ পাপীকে নিধন করেছেন। আর আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমেই মিথ্যে কথা বলছি, যে সারাদিন ভালো হয়ে চলবো, সারাদিন মিথ্যে বলছি। তাহলে মিথ্যে বলতে নেই? ভজা বলে। আবার বোকার মতো বলছিস। মন্ত্রী, আমলা, চাটুকার, পুলিশ, তুই, আমি আর কোনো দিন সত্যি কথা বলতে পারবো? অভ্যেস হয়ে গিয়েছে যে, বদ অভ্যেস, কিচ্ছু করার নেই। আমরা চেষ্টা করলেও ভগবান হব না রে, ভূতই হতে হবে, নিত্যানন্দ বলে। দুজনে এবারে এগোতে লাগলো আস্তে আস্তে, কথা বলতে বলতে। আকাশে মাথার উপর চাঁদ একটু হেসেছে। একটা জিনিস ভালো হলো, মরবার আগে তুই আর আমি এতটা পথ হাঁটলাম। হঠাৎ নিত্যানন্দ বলে, হাতে লাঠিটা আছে, ভয় কিসের? জগাকে আমি পিটিয়ে সিধে করে দেব, হাসপাতালে যাওয়ার টাইম পাবে না। ভজা মুচকি হেসে বলে, নিতাইদা, জগা তো ভূত, ও আবার হাসপাতালে যাবে কি করে? নিত্যানন্দ লজ্জা পেয়ে বলল, সেই তো ঠিক কথা, ভূতের আবার হাসপাতাল কি? জাগে, ভূতের বউ যাত্রাটা দেখলি কেমন? এ তো সত্যি নয়, যত মিথ্যে ভূতের নাচানাচি। জীবন্ত মানুষ ভূতের অভিনয় করলো, সত্যি ভূত হলে নাচটা দেখা যেত। ভজা বলে। তাহলে যে সত্যি ভূত আনতে হয় রে। খ্যাক খ্যাক করে হেসে ফেলে নিত্যানন্দ। সেটা অবশ্য ঠিক কথা, সত্যি ভূত কোথায় পাবে? নিত্যানন্দ আর ভজা অনেকটা হেঁটে এসেছে। খটাং খটাং লাঠির আওয়াজে নিত্যানন্দ মনে জোর পাচ্ছে। নিত্যানন্দের ডান হাতে লাঠি, বাঁ হাতে জ্বলন্ত টর্চ। হঠাৎ নিত্যানন্দ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, জগা কেমন দেখতে রে? জগা আমার মতো, বেঁটে খাটো, মোটা সোটা, গায়ের রংটা তামাটে, বলল ভজা। নিত্যানন্দ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আর ওই ঘোষপাড়ার বুড়োটা যেটা ভূত হয়ে ঘুরছে, সেটা কি ওই রকমই আছে? সেটা তোমার মতো, তবে তুমি লম্বা, সে বেঁটে। সেই জন্যেই তুই ভয় পেয়েছিস। তা একবার আওয়াজটা দিলি না কেন? নিত্যানন্দ বলে।
কি করে দেবো? ভয় পেলে কাউকে ডাকা যায় নাকি? পরে যখন বুঝলাম যে সে বুড়োটা নয়, এটা অন্য বুড়ো, অর্থাৎ আমাদের নিতাইদা, তখনই তো তোমার সামনে এসে দাঁড়ালাম। ভজা বলে। এতক্ষণে মণ্ডল পাড়ায় ঢুকে পড়েছে দুজনে। হঠাৎই ভজা বলে, নিতাইদা, তোমার কাছে গজা আছে? গজা? তুই কি করে জানলি? চমকে কথাটা বলল নিত্যানন্দ। যাত্রাটা দেখছিলে আর গজা খাচ্ছিলে। তুইও জগার মতো গজা খাস? যেই না বলা, ভজা হো হো করে হেসে উঠল। সে বিকট হাসি। হাওয়ায় ভজা মিলিয়ে গেল। অদৃশ্য ভজা। কোথায় ভজা? রাতের অন্ধকারে নাকি নাকি গলায় বলল, আমি গজা। এতক্ষণ ভজার অভিনয় করলাম। যাত্রা দেখে অভিনয়ের শখ হয়েছিল আর লোভ লেগেছিল তোমার হাতের গজা খেতে, তাই একটু ভজার অভিনয় করলাম। বড্ড গজা খেতে ইচ্ছে করছে যে। নিত্যানন্দ ভয়ে কাঠ হয়ে গেল। পড়ি কি মরি করে এক লম্বা দৌড়। এক দৌড়ে মণ্ডলপাড়া হয়ে ডান দিকে ঘুরেই বাড়ির দরজায় করাঘাত করেই নিত্যানন্দ মূর্ছা গেল। নিত্যানন্দের বউ চেঁচিয়ে পাড়া মাত করল, ওগো, কে আছো গো? শিগগিরি এসো গো, দেখো না কি হলো গো। নিত্যানন্দ গোঙাচ্ছে, গো গো আওয়াজ। নিত্যানন্দের বউ নিত্যানন্দের চোখে মুখে জলের ঝাপটা দিল। নিত্যানন্দ পড়ে গিয়েছিল। লাঠিটা আর জ্বলন্ত টর্চটা ছিটকে গিয়েছিল। নিত্যানন্দ আস্তে আস্তে একটু ধাতস্থ হলো। চোখ মেলে দেখল বউ, ছেলে মেয়েরা, পাড়া প্রতিবেশীরা সবাই দাঁড়িয়ে। নিত্যানন্দের বউ জিজ্ঞেস করলো, কি হয়েছিল? নিত্যানন্দ বলল, জগা এসেছিল। জগা? বউ ভ্রু কোচকালো। নিত্যানন্দ টেনে টেনে বলল, ভজা এসেছিল। ভজা? কই ভজা? চেঁচিয়ে উঠল বউ। নিত্যানন্দ খুব জোরে কেসে উঠল। তারপর বলল, গজা, মানে গজা। মরো না আমার। একবার বলছে ভজা, একবার বলছে জগা, আবার বলছে গজা। পই পই করে বলেছিলাম যাত্রা দেখতে যেও না। ঝাঁঝিয়ে উঠল নিত্যানন্দের বউ। কথা না শুনলে এই রকমই হয়। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব, প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।